ওকে, যারা আছো লিসেন। গত ক্লাসে আমরা লিস্ট এলিমেন্টের কাজ শুরু করছিলাম। হ্যাঁ, আমরা ওএল, ইউএল, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট দিয়ে কিছু কাজকর্ম করে দেখছিলাম। তোমাদেরকে গত ক্লাসের ফাইলটাও একটু ওপেন করি, ওয়েট এ মিনিট। গত ক্লাসে আমরা করতেছিলাম C1 লিস্ট ট্যাগ, সম্ভবত ফাইলটার নাম এরকম ছিল। তো আমরা মনে হয় গত ক্লাসে ওএল এর কাজ, ইউএল এর কাজ হালকা, আবার ওএল বা অর্ডার লিস্টের বিভিন্ন অ্যাট্রিবিউট গুলা, এগুলাকে নিয়ে বিভিন্ন কাজগুলো কিভাবে হবে সেগুলা, তারপরে আনঅর্ডার লিস্টের বিভিন্ন ডিজাইন গুলা কেমনে করা যাবে সেগুলো আমরা দেখতেছিলাম বোধহয়। তো ওই লিস্টের কাজের ধারাবাহিকতায় আজকে আমরা বাকি যে লিস্ট নিয়ে আর যে যে কাজগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। তো শুরুতে আমি আমার আউটপুটটা তোমাদেরকে দেখাই যে লিস্ট নিয়ে আজকে আমরা কেমন কাজ করতে চাচ্ছি। তোমাদেরকে আমি আউটপুটটা দেখাই, ওয়েব পেজটা দেখাই। সেখানে হেডলাইন দেখতে পাচ্ছ, C1 লিস্ট এলিমেন্ট লেখা, নেস্টেড লিস্ট লেখা, সায়েন্স সাবজেক্ট বলে একটা কথা লেখা, সেটাও হেডলাইন টাইপের। পরে আমরা যে লিস্টগুলো দেখতেছি সেই লিস্টগুলোর বিশেষত্বগুলো খেয়াল করো। আমরা কতগুলো সাবজেক্টের নাম দেখতেছি, সাবজেক্টের নামগুলা বিভিন্ন ধরনের মাল্টিপল টাইপের লিস্টে লেখা হয়েছে। আবার ধরো ওয়ান ডট বাংলা লেখাটা হলো ওই এলিমেন্টের অধীনে অন্য আরেকটা লিস্ট অ্যাড করা হয়েছে, মানে এক লিস্টের অভ্যন্তরে আরেকটা লিস্ট ব্যবহার হয়েছে এরকম দেখা যাচ্ছে। বাংলা সাবজেক্টের নাম লিখে সেই সাবজেক্টের অভ্যন্তরে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নাম লেখা হইলো। তারপরে আবার আবার বাংলার ওই লিস্টটাতে ফেরত যাওয়া হইলো, তারপর 2 দিয়ে ইংলিশ সাবজেক্টের নাম লেখা হইলো। ইংলিশের আবার 2টা পেপার, তাদের নাম লিখে ইংলিশ সেকেন্ড পেপারের আন্ডারে আরো একটা লিস্ট অ্যাড করা হইলো। তো মোট কথা হচ্ছে আমরা দেখতে চাচ্ছি যে যখন আমরা লিস্ট বানাই, গত ক্লাসে তো আমরা সিম্পল লিস্ট বানাইছিলাম, মানে একটা লিস্টের কতগুলো এলিমেন্ট এতটুকুই। কিন্তু আজকে আমরা এক লিস্টের ভিতরে আরেকটা লিস্ট বানানোর একটু চেষ্টা করি, দেখি। আর এই ধরনের লিস্টকে বলা হয় নেস্টেড লিস্টের কাজ, নেস্টেড লিস্ট। ওকে, তো এই নেস্টেড লিস্টে কাজ করার জন্য আমাকে কোডটা কেমন করতে হয়েছে দেখা যাক। তো শুরুতে আমরা আমাদের বডি ট্যাগে বিভিন্ন হেডলাইন গুলো অ্যাড করে নিছি, আর বিভিন্ন যে ট্যাগ গুলো আমি বডি সেকশনে ইউজ করছি আমি তোমাদেরকে আগে বলে রাখি। আমার বডি সেকশনে আজকে মোটামুটি H1 H2 অর্ডার লিস্টের ওএল ট্যাগ, তারপরে আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ট্যাগ, তারপর লাস্টের দিকে কিছু অন্য আরেকটা ট্যাগ, আরো লিস্টের আরেকটা ট্যাগ ইউজ হয়েছে, নাম হচ্ছে টিএল ট্যাগ। এই প্রত্যেকটা ট্যাগের উপরে কিছু স্টাইলের কাজ আমি হেড সেকশনে অ্যাড করে রাখছি। প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাগের জন্য কিছু স্টাইলের কাজ বা সিএসএস এর কাজ আমি স্টাইল এলিমেন্টে ব্যবহার করে রাখছি হেড সেকশনে করে রাখছি, যাতে আমাকে ট্যাগের মধ্যে বারবার কাজগুলো করতে না হয়। ঠিক আছে, তোমরাও একইভাবে কাজটা করে রাখতে পারো। স্টাইল এলিমেন্টের মধ্যে কাজগুলো আগে ভাগে অ্যাড করে রাখা হলো, পরে লাগলে আমি আবার সেই অনুযায়ী আলাদা আলাদা করে কাজগুলো করলাম। তো সবার আগে আমরা স্টার্ট করতেছি একটা অর্ডার লিস্ট ওএল। যখন আমি ওএল ট্যাগ লিখি সেটা কতগুলো অর্ডার লিস্ট স্টার্ট করে। আর টাইপ বলে একটা অ্যাট্রিবিউট ছিল, যে ক্ষেত্রে আমি ওএল এ যখন কোনো টাইপ বলি না তখন ওরা ওইটাকে ডিফল্ট হিসাবে 1 2 3 টাইপের অর্ডার লিস্ট বলেই ধরে নেয়। আমি ওএল এর মধ্যে কালার রেড করে রাখছি, তার মানে ওয়েব পেজে যে লেখাগুলো রেড কালারে দেখবা সেগুলো সব অর্ডার লিস্টের কালার গুলা। ঠিক আছে, তো ওএল বলে একটা লিস্ট শুরু করলাম, তার ভিতরে একটা এলআই অ্যাড করলাম, সেই এলআই এর মধ্যে বাংলা লিখলাম, তাতে করে ওরা আমাকে ওয়ান বাংলা আউটপুটটা দেখাচ্ছে। তারপরে আমার মাথায় আসলো যে এই বাংলা নামক ওয়ান বাংলা লেখাটার অধীনে আমি নতুন আরেকটা লিস্ট স্টার্ট করতে চাচ্ছি। তাই বাংলার ওই এলআই ট্যাগটা লেখা শেষ করে আমি এই ওএলটা ক্লোজ না করেই নতুন আরেকটা লিস্ট স্টার্ট করে দিলাম, নাম দিলাম ইউএল। আর নেস্টেড লিস্টের ক্ষেত্রে ইউএল এর ডিফল্ট ভ্যালু হচ্ছে এগুলা। বলতো এগুলার টাইপের নামটা কি? এটা টাইপের নামটা কি ডিস্ক নাকি সার্কেল নাকি স্কয়ার? প্রশ্ন করেছি তোমাদেরকে, উত্তর দাও। এগুলো কি, এই গোল্লাগুলোকে কি বলে? টাইপ ইকুয়াল টু, এগুলো ইউএল টাইপ বোঝায়। ইফাস ডিস্ক বলছো? জি ম্যাম। এটা ডিস্ক না তো, এটা খালি ঘরের এগুলো কি, এটা ডিস্ক না। ডিস্ক হচ্ছে ওইটা, ওই যে ভরাট করা গোল্লা যেটা, সেটা হচ্ছে ডিস্ক। এটা হচ্ছে যে খালিটা, তো এটা হচ্ছে সার্কেল। আর লাস্টে এটা হচ্ছে স্কয়ার। তো নেস্টেড লিস্ট লেখার ক্ষেত্রে যখন আমরা ইউএল লিখি তখন ওইটা ডিফল্ট হিসাবে সার্কেলটা দেখায়, ইউএল এটা সার্কেল যেটা আসছে। ওকে, ডিস্কেটটা কেমন তোমাদেরকে একটু পরে আবার নতুন করে ডিস্কেটটা লিখে দেখাবো।
তো আমরা বাংলা এই লেখাটার পরে ইউএল শুরু করে সেই ইউএল এর ভেতর এলআই বলে একটা এলিমেন্ট লিখলাম, সেটার ভিতরে বাংলা ফার্স্ট পেপার লেখাটা লিখলাম। ফার্স্ট পেপারে লেখাটার এসটির মধ্যে আমি জাস্ট তোমাদেরকে সুপ ট্যাগের কথাটা আবার মনে আনানোর জন্য একটু সুপ ট্যাগের কাজ করলাম। কি মিনিং ছিল সুপ ট্যাগের, কার মনে আছে? সুপ ট্যাগ দিয়ে কি কাজ করা যেত, কার মনে আছে? সুপ আর সাব এই ট্যাগগুলো স্কয়ার আকারে গিয়ে হবে আর কি। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আকারে দেখানো যাইতো, মানে একটা নির্দিষ্ট লেখাকে একটু উপরে সুপারস্ক্রিপ্ট আকারে আর নিচে সাবস্ক্রিপ্ট আকারে দেখতে চাইলে ওরা হেল্প করতো। তো আমি সুপারস্ক্রিপ্ট আকারে ফার্স্ট পেপারের এসটি লেখাটাকে দেখাইলাম। আচ্ছা ঠিক আছে। তো এলআই বলে আরো দুইটা এলিমেন্ট অ্যাড করলাম এই ইউএল এর ভিতর, তাতে করে ওরা এই গোল্লাগুলোর ভিতরে আমাদেরকে বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার লিখাটা লিখে দেখালো। বাংলা সেকেন্ড পেপার লিখার পরে ওরা আবার আগের লিস্টে ব্যাক চলে গেল। এই কাজটা ওরা কিভাবে করলো, আমরা কিভাবে করব এই কাজটা? এই কাজটা করার জন্য ইউএল লিখে, তুমি যে ইউএলটা লিখে টিকে শেষ করে এলআই গুলো লিখে শেষ করে ইউএলটা একটা জায়গা মতো ক্লোজ করে দিবা। ঠিক আছে, আমি নোটপ্যাড প্লাস প্লাস হওয়াতে এখানে একটু নিচে নিচে লাইনে ডিজাইন করে করে লিখছি। পরীক্ষার খাতায় যখন তোমরা আনসার করবা তখনও তোমরা এমন ভাবে ট্যাগ গুলো ক্লোজ করবা যাতে স্যার মানে যিনি খাতা কাটবেন তিনি ট্যাগ গুলোর স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগটা যাতে খুঁজে পায়। তোমরাও কিন্তু খাতায় একটা অ্যালাইনমেন্ট ব্যবহার করে লিখবা। এমনি অ্যালাইনমেন্ট না ব্যবহার না করলেও কিন্তু আউটপুট আসে। তারপরেও খাতায় উপস্থাপন করার সময় এমন ভাবে লিখবে যাতে টিচার বুঝে কোন জায়গায় তুমি একটা ট্যাগ শুরু করতেছো, কোন জায়গায় একটা ট্যাগ শেষ করতেছো। বিশেষ করে এখন নোটপ্যাডে যেভাবে দেখা যাচ্ছে সেভাবেই। ওকে, তো এই ইউএল ট্যাগটা ক্লোজ করার সাথে সাথে আমরা এই ইউএল লিস্টটা থেকে বের হয়ে আবার আগের লিস্টে ব্যাক করি। আগের লিস্ট কোনটা? ওই ওএল বলে যেটা স্টার্ট করছিলাম, যেটার একটা এলিমেন্ট হিসেবে আমরা বাংলা লিখছি, সেকেন্ড এলিমেন্ট হিসেবে আমরা ইংলিশ লিখবো। আর আমরা এলআই এর মধ্যে যে ইংলিশ লিখছি সেটাকে কিন্তু আমি টু লিখতে বলি নাই, বাট ও বুঝে নিছে যে এটা টু, কারণ আমি এই ভিতরের এই লিস্টটা থেকে বের হয়ে আসছি। বাস বের হয়ে আসি আমি এলআই এর মধ্যে ইংলিশ লিখলাম। তারপরে আমি ইংলিশ লেখাটার অভ্যন্তরে আরো একটা ইউএল ট্যাগ অ্যাড করলাম। সেই ইউএল এর মধ্যে কি আছে? ফার্স্ট পেপার লেখাটা আছে, ইংলিশ সেকেন্ড পেপার লেখাটা আছে। ইংলিশ সেকেন্ড পেপার লেখাটার আন্ডারে আমি আরেকটা ইউএল স্টার্ট করলাম। সেই ইউএল এর ভিতরে আমি লিখলাম দুইটা জিনিস, একটা কম্পোজিশন আর একটা অ্যাপ্লিকেশন। এই ইউএলটার আমি একটু টাইপ চেঞ্জ করে দেখি টাইপ কিছু চেঞ্জ হয় কিনা, একটু অন্য টাইপ দিয়ে দেখি। এই দুইটা ইউএল দুইটা কিন্তু ডিফারেন্ট। এই ইউএল হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ইউএল, আর এটা হচ্ছে আরেকটা ইউএল। দেখি এটাতে ডিস দিয়ে দেখি কোনো কাজ করে কিনা। কাজ করতেছে না। একটা ব্যাপার খেয়াল রাখবা, নেস্টেড লিস্টের ক্ষেত্রে মাঝে মাঝে হচ্ছে যে তুমি যখন এই অনঅর্ডার্ড লিস্ট গুলোকে নেস্টেড আকারে দেখাবা, মাঝে মাঝে কোনো একটা ক্ষেত্রে অ্যাট্রিবিউট গুলো মানে রান করতে চাইবে না, ওরা ওই ডিফল্ট ভ্যালু গুলো দেখাবে। এখন আসছে এমনি কম্পোজিশন আর অ্যাপ্লিকেশন লেখাটা কিন্তু ডিস্ক হয়ে গেছে। কম্পোজিশন অ্যাপ্লিকেশন লেখা দোনোটা ডিস্ক হয়ে গেছে, কারণ আমি টাইপ ইকুয়াল টু ইউএল এর টাইপটা চেঞ্জ করে ওটাকে ডিস্ক আকারে দেখাইছি। মাঝে মাঝে খেয়াল রাখবে যে যখন প্র্যাকটিক্যালি করতে যাবা এক্ষেত্রে নেস্টেড লিস্টের ক্ষেত্রে ইউএল এর ভিতরের অ্যাট্রিবিউট গুলো মাঝে মাঝে ঠিক মতো আসতে চায় না। তো সেক্ষেত্রে বেশি এত হওয়ার কিছু নাই, নার্ভাস হওয়ার কিছু নাই, ওটা হয় মাঝে মাঝে। আর ইউএল এর নরমালি ডিফল্ট ভ্যালু হচ্ছে ডিস্ক। ডিস্ক হচ্ছে এইটা, নরমালি ডিফল্ট ভ্যালু হচ্ছে এটা। তবে নেস্টেড ভ্যালু লেখার ক্ষেত্রে, নেস্টেড লিস্ট লেখার ক্ষেত্রে ইউএল এর ডিফল্ট ভ্যালু সার্কেলে চলে আসে, মানে এইভাবে চলে আসে। এলআইটা আমি ইউএল যখন কোনো টাইপ বলি না তখন ওইটা ডিফল্ট ভ্যালু হিসেবে সার্কেলটা দেখায়। এইভাবে তুমি যে কোনো একটা লিস্টের ভিতরে একাধিক লিস্ট অ্যাড করতে পারবা। যে জায়গাতে তোমার একাধিক লিস্ট অ্যাড করতে হবে সেটার এলআই এর পরেই তুমি ওই নতুন লিস্টটা অ্যাড করে ফেলবে। ঠিক আছে, তো দেখো আমি এখানে কম্পোজিশন আর অ্যাপ্লিকেশন এটা একটা ইউএল এর মধ্যে লিখলাম। সেই ইউএলটা ক্লোজ করার মানে হচ্ছে আমি ওই ডিস্ক ওয়ালা লিস্ট থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে আমি আবার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ইউএলটাও ক্লোজ করে দিলাম। ওইটা ক্লোজ করার মানে হচ্ছে আমি আবার ওই বাংলা ইংলিশ আইসিটি লিস্টের মধ্যে ফেরত আসছি। আইসিটি লেখাটাকে ওরা 3 দিয়ে দেখাচ্ছে এবারে, কারণ আমি ওই যথাযথভাবে ইউএলটা ক্লোজ করতে হবে। তার মানে পরীক্ষার খাতায়ও লেখার সময় যখন তোমাকে এরকম একটা প্রশ্ন দিবে, প্রশ্ন দিয়ে ওইটার কোড লিখতে বলবে, তোমাকে জাস্ট কেয়ারফুল থাকতে হবে যে তুমি জায়গা মতো ইউএল ওএল ওদেরকে স্টার্ট করতে পারতেছো কিনা আর স্টপ করতে পারতেছো কিনা। ওকে, তো এইভাবে জিনিসগুলো প্র্যাকটিস করবা। তারপরে এলআই দিয়ে আমি লাস্টে একদম ওএলটাই ক্লোজ করে দিলাম। এই ওএলটাই ক্লোজ করে দিলাম, তাতে করে আমরা বাংলা ইংলিশ আইসিটির অংশটা থেকে বের হয়ে আসলাম।
এখন তোমাদেরকে আমি প্রশ্ন করব, আরেকটা অংশ লেখা আছে, এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে ব্যাখ্যা দিলে আমি বুঝবো যে তোমরা এই ঘটনাটা মোটামুটি বুঝছো। নতুন আরেকটা ওয়েল স্টার্ট হয়েছে, সেই হিসাবে তার ভিতরে এলআই এর মধ্যে ফিজিক্স লেখা হয়েছে। আউটপুট তোমরা দেখে একটু আগেও আমি দেখাইছি। তোমরা আমাকে উত্তর দাও, ফিজিক্স লেখাটা কোন ধরনের নাম্বারিং হয়ে আসবে? ওএল লেখা হয়েছে, ফিজিক্স লেখাটা কোন ধরনের নাম্বারিং হয়ে আসবে, মানে কেমন অর্ডার লিস্টে আসবে? 1 2 3 4 এগুলো। কেন আসবে 1 2 3 4? সবাই শুনুক ভাবে উত্তর দাও তো একটু, কেন 1 2 3 4 আসবে? ম্যাম ও অর্ডার লিস্ট সিলেক্ট করে দিছি। অর্ডার ওএল বলছি বিধায় ওএল এর আরো একটু স্পেসিফিক ব্যাখ্যা দাও। ওএল লিখছি, তার ভিতরে এলআই লিখছি, সেই এলআইটা 1 2 3 আকারে আসতেছে কেন? 1 2 3 না আসি এ বি সি আসলো না কেন? রোমান হরফ আসলো না কেন? সেটার উত্তর দাও স্পেসিফিক্যালি। একটা অ্যাট্রিবিউট আছে না, টাইপ বাই অ্যাট্রিবিউট। ডিফল্ট 1 2 3। হ্যাঁ, বাই ডিফল্ট 1 2 3 সেটা বলবা, সেটা যে ওএল এর যে টাইপ অ্যাট্রিবিউট আছে বা ওএল এর যে টাইপ অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালু হইছে 1 2 3। আমি যখন টাইপ লিখি না তখন ওইটা 1 2 3 আকারেই দেখা যায়। তো আমি যখন চেঞ্জ করে লিখি তখন সেটা চেঞ্জ দেখা যায়। এখন হচ্ছে ফিজিক্স লেখাটা 1 2 3 আকারে আসবে না, রোমান হরফে আসবে। তারপরে ফিজিক্সের এলআইটা ক্লোজ করার পরে আমি যে একটা নতুন ওয়েল স্টার্ট করছি, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? ইফাস ছাড়া অন্য যে কেউ আনসার দাও, কারণ ও সবসময় আনসার দিলে হবে না, বাকিদেরকেও আনসার দেন, না হলে আমি ধরে ধরে জিজ্ঞেস করবো। ওকে, বাকি অন্য কেউ আনসার দেওয়ার চেষ্টা করেন। এখন কি ঘটবে? গতিবিদ্যার কাজ ক্ষমতা শক্তি লেখা দুটোটা কি নাম্বারিং এ দেখা যাবে এবং কিভাবে দেখা যাবে? তোমরা উত্তর দিবে। ম্যাম এ বি সি আকারে আসবে। এবিসি আকারে আসবে, এক নাম্বার উত্তর, ঠিক আছে। আর এবিসি লেখাটা কি ফিজিক্স লেখাটা নিচেই আসবে, একদম বরাবরে আসবে? না ম্যাম, কেন? একটু পাশে করে। একটু পাশে করে আসবে, এমন ভাবে আসবে। রাইট, ভেরি গুড যে বলছো, একটু পাশে করে আসবে, এমন ভাবে আসবে যাতে ওইটা ফিজিক্স এর অভ্যন্তরে একটা লিস্ট তৈরি হয়েছে ওভাবেই দেখা যাবে। তো ঠিক আছে, ওকে, রাইট। তার মানে এমন ভাবে এটা নেস্টেড লিস্ট আকারেই দেখা যাবে। তুমি এবার গতিবিদ্যার আন্ডারে এবার অন্য আরেকটা লিস্ট অ্যাড করতে যদি চাও, সাপোজ তুমি গতিবিদ্যা, আমাকে F1 এর স্টুডেন্টরা বলছে এই নামে একটা চ্যাপ্টার আছে মনে হয় ফিজিক্সে সম্ভবত। তো গতিবিদ্যার মধ্যে আরো নিশ্চয় টপিক আছে, তো ধরো তুমি সেই টপিক গুলোর নাম অ্যাড করতে চাচ্ছ গতিবিদ্যার উপর ধরে। তো তখন তোমাকে কি করতে হবে? এই এলআই এর ভিতরে নতুন আরেকটা লিস্ট স্টার্ট করে দিতে হবে। ওইটা এবার তুমি ওএল দাও, ইউএল দাও, যা দিবা তা দাও, এলআই দাও কয়েকটা, তারপরে জায়গা মতো শেষ হলে পরে ওই ইউএলটা ক্লোজ করে দিবা। তাতে করে গতিবিদ্যার অভ্যন্তরে যে লিস্টটা শুরু করছো সেটা ক্লোজ হয়ে যাবে, আবার কাজ ক্ষমতা শক্তির মধ্যে ব্যাক করে ফেলবে। এভাবে তুমি এক লিস্টের ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা অ্যাড করতে পারবা। তো আমি তোমাদেরকে এই রকম আরেকটা পেজ তৈরি করে আউটপুট তোমাদেরকে দিয়ে দিব। তোমরা আমাকে খাতায় ওই আউটপুট পাওয়ার জন্য কেমন HTML লিখতে হবে সেটা লিখে আমাকে জমা দিবে, ঠিক আছে? আমি তোমাদেরকে এইরকম, মানে এখানে যা যা করলাম নেস্টেড লিস্টে, ওই রকম একটা আউটপুট লিখে দিব। তোমাদেরকে আউটপুট দিব, তোমরা আমাকে ইনপুট লিখে জানাবে, কোড লিখে জানাবে। এটা তোমাদের কাজ থাকবে। আর আমি যদি এসএসটা দিতে দেরি করে আমাকে মনে করাই দিবা যে কাজ ছিল। হ্যাঁ, আমি ক্লাসের শেষে এই জিনিসটা দিয়ে দিব আজকে। তারপরে হচ্ছে চলো আরেক ধরনের ছোটখাটো একটা লিস্ট দেখে নিই। আমরা নেস্টেড লিস্ট দেখলাম, আমরা এখন লিস্ট অ্যাড করতে মোটামুটি জানি। ওএল, ইউএল, ওএল এর মধ্যে অ্যাট্রিবিউট আছে, টাইপ অ্যাট্রিবিউট, স্টার্ট অ্যাট্রিবিউট, এলআই এর মধ্যে একটা আছে ভ্যালু অ্যাট্রিবিউট। মাঝে মাঝে আমরা ওগুলো দিয়ে নাম্বারিংটা ম্যানিপুলেট করতে পারি। তারপরে আমাদের আছে ইউএল ট্যাগ, যেটা দিয়ে আমরা ডিস্ক, সার্কেল, নান, তারপরে হচ্ছে স্কয়ার, এছাড়া আরো বিভিন্ন ডিজাইন ম্যানুয়ালিও করতে পারি, যেটা আমরা গত ক্লাসে পড়ছি। আজকে বললাম নেস্টেড লিস্ট, এক লিস্টের ভিতরে একাধিক লিস্ট ডিজাইন করা যাবে। এরপরে আরেকটা ছোটখাটো লিস্ট আছে যেটাকে বলে ডেফিনিশন লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট। এটা আসলে একটা মানধাতা আমলের একটা লিস্ট ছিল, বাট আমাদের বইতে এটার বর্ণনা আছে, তাই একটু এটা তোমাদেরকে বলে দেই। ডেসক্রিপশন লিস্ট বা ডেফিনিশন লিস্ট, যেটা দিয়ে যেটার কতগুলা এলিমেন্ট আছে, এলিমেন্ট গুলোর নাম হচ্ছে ডিটি। ডিটি মানে হচ্ছে ডেফিনিশন টার্ম। ডেফিনিশন টার্ম, তুমি একটা নির্দিষ্ট টার্ম সম্পর্কে কিছু ডেসক্রিপশন লিখতে পারবা ওয়েব পেজে। তুমি যে ডেসক্রিপশন লিখতেছো, লেখাগুলো ডেসক্রিপশন আকারেই দেখা যাবে। তো আমি যে জিনিসটা ডেসক্রিপশন লিখতেছি বা ডেফিনিশন দিচ্ছি, সেই জিনিসটাকে ডিটি ট্যাগের মধ্যে লিখতে হয়, ডেফিনিশন টার্ম। আর যে বর্ণনাটা লিখবা সেটা তোমাকে ডিডি এর ভিতর লিখতে হবে। ডিডি এর মানে হচ্ছে ডেফিনিশন ডেসক্রিপশন।
তো আমি দুইটা জিনিসের বর্ণনা লেখার জন্য একটা হচ্ছে কম্পিউটারের আর একটা হচ্ছে টেলিভিশন সম্পর্কে আমি কিছু ডেসক্রিপশন লিখবো সাপোজ। তো আমি ডিটি এর মধ্যে কম্পিউটার লিখলাম, আর ডিডি এর ভিতরে কম্পিউটার সম্পর্কে আমার যা যা বলার আছে দুনিয়ার কথাবার্তা, আমি কথাবার্তাগুলো তোমরা অনেক কথা অ্যাড করে দিবা, আমি জানি না যা বলতে চাও। আর এরপরে আরেকটা জিনিস সম্পর্কে যদি বলতে চাই, যেমন টেলিভিশন, তখন ডিটি এর ভিতরে টেলিভিশন কথাটা লিখে ডিডিতে এবার টেলিভিশন সম্পর্কে আমার যা যা বলার আছে অনেক কথাবার্তা বলে টলে এক সময় ডিডিটা একটা ক্লোজ করে দিব। আর ডেফিনিশন লিস্ট অ্যাড করা শেষ হয়ে গেলে আমরা ডিএল ট্যাগটাও ক্লোজ করে দিব। ডেফিনিশন লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট, ম্যাম আউটপুট কেমন দেখা যায়? হ্যাঁ বলেন। ম্যাম কম্পিউটার লেখাটা যদি আমরা মাঝখানে আনতে চাই, মাঝখানে আনতে চাও কম্পিউটার লেখাটাকে, সেটা করা হ্যাঁ। যেতে পারে। আচ্ছা দেখি দাঁড়াও, এটা যেহেতু ডিএল মাঝখানে আনলে তোমার ওইটা ডেফিনিশনের টার্মটার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। মাঝখানে আনা যাবে, মাঝখানে আনতে তো সমস্যা নাই। মাঝখানে আনতে গেলে তুমি ওই যে আমি দেখাই দিই তোমাকে, একদম উপরে ডিএল এর মধ্যেও দেখো আমি একটা ডিজাইন করে রাখছি, এখানে টেক্সট লাইনের কাজ করে দিলে মাঝখানে চলে আসবে। তো ডেফিনিশন তো এটা মাঝখানে আনি তো লাভ নাই। দেখি আসো তো মাঝখানে আসে নাকি দেখি। সায়েম বলছো না? ডিএল ওই স্টাইল এলিমেন্টে যে ডিএল এর মধ্যে ডিজাইন অ্যাড করছি, সেখানে আমি একটু টেক্সট লাইন সেন্টার করে দিলাম। দেখি ওর কথা মতো লেখাটা মাঝখানে আসে কিনা। মাঝখানে আসছে, কিন্তু আমি যে সংজ্ঞা আকারে লিখতে চাচ্ছিলাম ডেফিনিশন, সেটা ব্রেক হয়ে গেছে, কেমন জানি লাগতেছে, আজব আজব লাগতেছে। তো করা যায়, মাঝখানে আনা গেছে। কম্পিউটার টার্মটা দেখা যাচ্ছে, টার্মের নিচে কম্পিউটার সম্পর্কে বিভিন্ন বর্ণনা, আমি বর্ণনা বেশি লিখি নাই তো তাই যতটুকু লিখছি ততটুকুই দেখা যাচ্ছে। আর এরপরে আবার টেলিভিশন বলে একটা টার্ম, সেই টার্মের বর্ণনা, একটা টার্মের নাম, টার্মের বর্ণনা, টার্মের নাম, টার্মের বর্ণনা। কোনো কিছু সম্পর্কে আমার যখন ডেসক্রিপশন লিখতে হয় ওয়েব পেজে, আমি চাইলে ডিডিডিএল ওদেরকে ইউজ করতে পারি। আবার ডিডিডিএল এর মধ্যে সেন্টার টেন্টার অ্যাড করার মতো কাজও করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা তবে এইটা ছাড়াও আরো বহু রকমের এখন এইচটিএমএল এর মধ্যে সিএসএস এর বিভিন্ন প্রপার্টিজ অ্যাড করে খুব সুন্দর করে এগুলো এমনিই করা যায়। তো এটা একটা পুরনো আমলের লিস্ট ট্যাগ, আগে ভাগে বলছি, এটা এখন তেমন একটা কেউ এত আহামরি ইউজ করতে চায় না। গেল এটা। নেক্সট হচ্ছে এবার আজকে আমরা আরো দুই একটা কাজ দেখতে পারি আমাদের ক্লাসে। নেস্টেড লিস্টও গেল, ডেফিনিশন লিস্টও গেল। আর ডেফিনিশন লিস্টের মাধ্যমে আমাদের লিস্ট এলিমেন্ট দেখা মোটামুটি হয়ে গেছে, লিস্ট এলিমেন্ট দেখা শেষ। তো আজকে আর কি দেখতে পারি আমরা? আমরা হাইপার লিঙ্কিং করার বা এক পেজের সাথে অন্য আরেকটা পেজ বা এক ডকুমেন্টের সাথে আরেকটা ডকুমেন্টকে লিঙ্ক আপ করাটাও একটু দেখে ফেলি, যেহেতু সময় আছে। তো লিঙ্ক আপ করার জন্য আমাদের লাগে এ ট্যাগ। 51 নাম্বার লাইনটা দেখো, কোডের 51 নাম্বার লাইনে আমি একটা পি ট্যাগ স্টার্ট করে সেখানে একটা এ ট্যাগ লিখে বসে আছি। এ ট্যাগ দিয়ে আমরা হাইপার লিঙ্কিং এর কাজ করতে পারি। যখনই তোমারে কেউ বলবে এক পেজের মধ্যে একটা লিংক তৈরি করার জন্য, যেটা ক্লিক করলে আমি অন্য আরেকটা পেজে চলে যেতে পারবো, তখনই তুমি মনে আনবে যে আমার তো এখন এ ট্যাগ লাগবে। আমি সাইজটা একটু বড় করতেছি, ভালো করে দেখো, ফোকাস করো জিনিসটার উপরে। এ ট্যাগ, এই এ ট্যাগের মধ্যে একটা অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে href অ্যাট্রিবিউট, যেটা তোমারে দিতেই হবে, যেটা তোমাকে দিতেই হবে, যেটা দেওয়া ছাড়া তুমি কোনো লিংক তৈরি করলে সেই লিংক কাজ করবে না, আর ওটা কিছুই হবে না, মানে লিংকই হবে না সেটা। তো এই অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউটটা লিখলাম, নাম হচ্ছে href। ভ্যালু হিসেবে এখনো কিছু লিখি নাই, ভ্যালু একটু পরে লিখবো। তো সাপোজ আমরা এই C1 এর এই ওয়েব পেজটার সাথে, এই যে এতক্ষণ এখানে যে কাজগুলো করছিলাম, এই ওয়েব পেজের সাথে সাপোজ আমি গুগলের পেজকে অ্যাড করতে চাচ্ছি, গুগলকে অ্যাড করতে চাচ্ছি। তো এই জন্য আমি লেখা লিখলাম গুগল, লিখছি জাস্ট গুগল লেখাটা, গুগলের কোনো ঠিকানাও লিখি নাই, কিছুই লিখি নাই, জাস্ট গুগল লেখাটা লিখছি। এ ট্যাগ স্টার্ট করছি, একটা অ্যাট্রিবিউটের নাম লিখছি, নাম লেখার পরে গুগল কথাটা লিখছি, তারপরে এ ট্যাগ ক্লোজ করে দিছি। এতটুকু লিখাতে আমার পেজে কি কোনো লিংক তৈরি হবে কিনা দেখে আসি। দেখো একদম নিচের দিকে, একদম লিস্টের টিস্টে সবকিছু নিচের দিকে গুগল লেখাটা আসছে, গুগল লেখাটা আসছে পার্পল কালারে আসছে, আন্ডারলাইন হয়ে আসছে। আমি পার্পল কালার করতেও ওকে বলি নাই, আন্ডারলাইন করতেও বলি নাই, তারপরেও এটা আসছে এজন্য কারণ এটা একটা লিংক হিসেবে এখন আমার পেজে প্রদর্শিত হচ্ছে, আমি এ ট্যাগ দেওয়ার কারণে। গুগল লেখাটার আগে পরে এ ট্যাগ দেওয়ার কারণে সেটা একটা লিংক হিসেবে প্রদর্শিত হচ্ছে। এখন লিংক হিসেবে প্রদর্শিত হলে এটা এমনি পার্পল কালারে আসবে, কারণ আনভিজিটেড কোনো একটা লিংক, যখন তুমি কোনো লিংকে
ভিজিট করো নাই, আনভিজিটেড কোনো একটা লিংকের চিহ্নটা পার্পল কালারে আসে। তো আমি গুগলের মধ্যে ক্লিক করতেছি, কিছু হচ্ছে না, পেজ যা আছে তাই, মানে যে পেজে আছি সেই পেজই চলে আসতেছে বারবার, কোনো কিছুতে যাচ্ছে না বা গুগলে যাচ্ছে না। তো যাওয়ার জন্য আমাদেরকে একটা ব্যবস্থা করতে হবে, সেই ব্যবস্থাটা আমাদেরকে href নামক অ্যাট্রিবিউটে করতে হবে। কি করতে হবে? href, যেটার ফুল মিনিং হচ্ছে হাইপারলিংক রেফারেন্সিং অ্যাট্রিবিউটের মধ্যে তোমারে ওই জায়গাটার ঠিকানা দিতে হবে যেখানে তুমি লিংকে ক্লিক করলে যেই পেজে যেই ডকুমেন্টে যেখানে যাইতে চাচ্ছ, যেটাই হোক, সেটা একটা ওয়েব পেজ হোক, একটা নির্দিষ্ট কন্টেন্ট হোক, কোনো ডকুমেন্ট হোক, যা হোক তা যেটাই হোক, সেটার অ্যাড্রেসটা তোমাকে লিখে দিতে হবে। তো তার মানে আমার এখানে গুগলের অ্যাড্রেস লিখে দিতে হবে, গুগলের ইউআরএলটা লিখে দিতে হবে। তো বিশেষ করে ইউআরএল লেখার ক্ষেত্রে যখন তুমি কোনো এক্সটার্নাল ওয়েবসাইট অ্যাড করতেছো, সেক্ষেত্রে কিন্তু ভালো করে ইউআরএলটা লিখতে হবে http এর এক্সটেনশনটা সহ। তো https://www.কি.com google.com লিখে আমরা পুরো গুগলের ইউআরএলটা লিখলাম। তাতে করে এবার কি হওয়ার কথা, আমি এখন গুগল লেখাটাতে ক্লিক করলে গুগলের ওয়েব পেজ ওপেন হওয়ার কথা। তো ক্লিক করে দেখি, তাও হইলো না, কি ব্যাপার? আমি কি সেভ করি নাই? করছি। দেখেন, ক্লিক করছি আমার ট্যাগে গুগল লেখাটাতে, আর সাথে সাথে www.google.com ওপেন হচ্ছে। এইভাবে আমরা আমাদের নির্দিষ্ট একটা পেজের সাথে অন্য যে কোনো একটা এক্সটার্নাল বা ইন্টারনাল ওয়েব ডকুমেন্টকে অ্যাড করতে পারি। ঠিক আছে? এখন তোমরা এখানে তোমাদেরকে গুগল ছাড়া আমরা আরো যে কোনো যেটাই অ্যাড করতে বলি, সেম টু সেম ভাবে তুমি অ্যাড করবে। এ ট্যাগ লিখবে, href অ্যাট্রিবিউট লিখবে, তার ভিতরে ইউআরএলটা লিখবে। এরপরে ইউআরএল লেখা শেষ হলে ওখানে ইনভার্টেড কমা ক্লোজ করে, ট্যাগের চিহ্ন ক্লোজ করে, তারপর ওখানে লিংকটার একটা নাম দিবা, মানে যে জায়গাটাতে ক্লিক করতে চাচ্ছি। আমি যেমন এখানে গুগল লেখাটা দেখতে পাচ্ছি, এটার পরিবর্তে তুমি অন্য লেখা দেখাইতে চাইলে যে লেখা দেখাইতে চাও সেই লেখাটাই এখানে টাইপ করে দিবে। আমি যদি এখানে গুগলটা কেটে দিয়ে ক্লিক হেয়ার লিখি, তাহলে ক্লিক হেয়ার লেখাটা দেখা যাবে, যা লিখবা তাই দেখা যাবে। যাই হোক, নেক্সট এবার আরেকটা ব্যাপার বলে দেই, খেয়াল করো। href অ্যাট্রিবিউট ছাড়া আমাদের আরেকটা অ্যাট্রিবিউট আছে, যার নাম হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। টার্গেট অ্যাট্রিবিউট দিয়ে কি হয়, আমাদের লিংকটা খেয়াল করো, আমি গুগলে যখন ক্লিক করতেছি, আমার কারেন্ট যে ট্যাবটা ছিল, আমার যে C1 এর লেখা কারেন্ট ট্যাবটা ছিল, সেটা গায়েব হয়ে গেছে, সেটা চলে যাচ্ছে, সেটা চলে গিয়ে গুগলের পেজ ওপেন হচ্ছে। আমি আবার ব্যাকে গিয়ে C1 এর ওটাতে যাইতে হচ্ছে, যতবার ক্লিক করতেছি সে কারেন্ট ট্যাবে ওপেন হচ্ছে। এই যে ক্লিক করার সাথে সাথে সে যে কারেন্ট ট্যাবে ওপেন হচ্ছে, এই জিনিসটাকে কন্ট্রোল করা যায়। এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য টার্গেট বলে একটা অ্যাট্রিবিউট আছে। টার্গেট অ্যাট্রিবিউটটা আমরা এই ট্যাগের আন্ডারে ইউজ করতে পারি। ওইটার মধ্যে যখন তুমি এই রকম সাপোজ ব্ল্যাঙ্ক বলে আমি একটা ভ্যালু ইউজ করি, ব্ল্যাঙ্ক বলে একটা ভ্যালু ইউজ করার পরে দেখবে এইটার চেহারাটা একটু চেঞ্জ হয়ে যাবে। এখন আমি আর গুগলে ক্লিক করলে সেটা কারেন্ট ট্যাবে ওপেন হবে না। ভালো করে খেয়াল করো কোথায় ওপেন হচ্ছে, আমি সেভই করি নাই মনে হয়। ব্ল্যাঙ্ক, সেভ, রিলোড। এখন আমি গুগলে ক্লিক করি, ভালো করে খেয়াল করো, গুগল আর আগের মতো কারেন্ট ট্যাবে ওপেন হচ্ছে না। গুগলে ক্লিক করছি, সেটা কারেন্ট ট্যাবে ওপেন হচ্ছে না, সেটা একটা নিউ ট্যাবে ওপেন হচ্ছে। আমাদের গুগলের যে কারেন্ট নিউ ট্যাবগুলো আছে, সেই নিউ ট্যাবে ওপেন হচ্ছে। গুগল ক্লিক করার সাথে সাথে সেটা নিউ ট্যাবে ওপেন হচ্ছে। এই কাহিনীটা কার জন্য হলো? এই কাহিনীটা হলো আমাদের টার্গেট অ্যাট্রিবিউটের কারণে। এই টার্গেট অ্যাট্রিবিউটের বিভিন্ন ভ্যালু আছে, আমি ভ্যালুগুলোর নাম একটা একটা করে বলতেছি, খেয়াল করো। একটা হচ্ছে টার্গেট ইকুয়াল টু সেলফ, যেটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। তুমি যদি ওকে সেলফ নাও বলো, ওইটাকে সেলফ বলে ধরে নিবে। এটার মিনিং হচ্ছে তুমি ক্লিক করলে ওইটা কারেন্ট ট্যাবেই ওপেন হবে। টার্গেট ইকুয়াল টু সেলফ, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। তারপরে আমরা পরে ব্যবহার করছি টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। আরো কিছু ভ্যালু আছে, টার্গেট ইকুয়াল টু নিউ উইন্ডোতে ওপেন করার জন্য। আরো আছে টার্গেট ইকুয়াল টু টপ, এটা হচ্ছে ফ্রেমিং এর কাজের ক্ষেত্রে অনেক সময় টপ একটা উইন্ডোতে ওপেন করার ব্যাপার আছে। মানে এগুলো হচ্ছে আরো তোমরা নিজেরা ট্রাই করতে গেলে বুঝবা, আমি জাস্ট তোমাদেরকে নামগুলোর সাথে পরিচয় করাই দিই। প্রথমে বলছি সেলফ, তারপর বলছি ব্ল্যাঙ্ক, আবার ব্ল্যাঙ্ক সেলফ, এগুলোর আগে কিন্তু একটা আন্ডারস্কোর দিছি, সেটাও খেয়াল করিও। ব্ল্যাঙ্ক, তারপরে দিলাম টপ, তারপরে দিয়েছি নিউ,
তারপরে আরেকটা হয় প্যারেন্ট। এখন আমরা শুধু সেলফ আর ব্ল্যাঙ্কটাই জানলাম, বাকিগুলো কেমন কাজ করে সেটা জাস্ট করতে গেলে তোমরা নিজেরাই কিছু কিছু আইডিয়া নিতে পারবে। আর তেমন একটা দরকারও নাই বাকিগুলো জানার জন্য, শুধু কি ঘটে সেটা জানলেই চলবে। তো এরপর আমি চলে যাই আরেক ধরনের এ ট্যাগে, যেটা সেম টু সেম এরকমই করেই আমরা ট্যাগটা লিখি। আর এখন আর এক্সটার্নাল কেউকে হাইপারলিংক না করি, এখন আমরা আমাদের একটা ইন্টারনাল এইচটিএমএল ডকুমেন্টকে হাইপারলিংক করি। চলো, আগে দিয়ে গুগলকে করলাম, এখন আমি এখানে আমার ইন্টারনাল কোনো একটা ডকুমেন্টকে, যেমন ধরো C1 এর অনেকগুলো ডকুমেন্ট আছে, এখানে নামগুলো দেখি। C1 text formatting.html, সাপোজ একটা ডকুমেন্ট আছে এখানে C1 text formatting.html। আমি আমার বর্তমান পেজের সাথে সাপোজ C1 এর এই পেজটাকে কানেক্ট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কি লিখবো? সেই ক্ষেত্রে আমি এখানে এবার কি লিখবো? এক্ষেত্রে href এর ভিতর আমি ওই ডকুমেন্টটার নামটাই লিখে ফেলতেছি। ডকুমেন্টটার নাম কি? ডকুমেন্টটার নাম হচ্ছে text formatting.html। C1 text formatting.html। টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্কই আছে। আর এই ক্ষেত্রে আমরা আমাদের লেখাটাকে চেঞ্জ করে দিচ্ছি গুগল থেকে, টেক্সট ফরম্যাটিং। আমি এখানে এই জায়গাটাতে এই ট্যাগ ক্লোজ করার পরে এই জায়গাটাতে যা লিখবো তা লিংকের নাম হিসেবে প্রদর্শিত হবে। ঠিক আছে, তো দেখা যাক সেটা আসছে কিনা। সেভ, রিলোড, টেক্সট ফরম্যাটিং বলি একটা লেখা আসছে, একটা লিংক তৈরি হয়েছে। লিংকে ক্লিক করলে কি ঘটবে দেখা যাক। লিংকে ক্লিক করলে দেখা যাচ্ছে বিগত ক্লাসে আমরা টেক্সট ফরম্যাটিং এর জন্য যে একটা ডকুমেন্ট তৈরি করছিলাম সেই ডকুমেন্টটা এখন ওপেন হয়েছে। সেই ডকুমেন্টটা ওপেন হয়েছে, টেক্সট ফরম্যাটিং ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটা ডকুমেন্ট ওপেন হয়েছে। এই কাজটার নামই হচ্ছে হাইপার লিঙ্কিং করা, HTML হাইপার লিঙ্কিং করা। আর এই হাইপার লিঙ্কিং করার জন্য আমি যে 51 আর 52 নাম্বারের লাইনে যে দুই ধরনের হাইপার লিঙ্কিং করলাম, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে উপরে 51 নাম্বার লাইনে যে হাইপার লিঙ্কটা হয়েছে সেটা হচ্ছে আমার লোকাল একটা ওয়েব পেজের সাথে একটা অন্য সার্ভারে থাকা গুগল নামে আরেকটা ওয়েব পেজের আমি কানেকশন তৈরি করছি। এক ধরনের ওয়েবসাইট থেকে তুমি যদি অন্য ভিন্ন ধরনের আরেকটা ওয়েবসাইট বা ভিন্ন সার্ভারে রাখা একটা ওয়েবসাইটের সাথে লিংক আপ তৈরি করো, ওই ধরনের হাইপার লিঙ্কিং কে বলা হয় এক্সটার্নাল হাইপার লিঙ্কিং, যেটা আমি 51 নাম্বার লাইনে করছি। আবার 52 নাম্বারের ক্ষেত্রে আমি যেটা করছি যে আমার ল্যাপটপে থাকা দুইটা ডকুমেন্টকে আমি কানেক্ট করছি, এই ধরনের হাইপার লিঙ্কিং কে বলা হয় ইন্টারনাল হাইপার লিঙ্কিং। এই জন্য এখানে আমাকে https www অন্য কোনো কিছু তেমন কিছুই লিখতে হয় না, শুধু ডকুমেন্টের নামটা লিখে দিলেই হয়ে গেছে। শুধু ডকুমেন্টের নামটা লিখে দিছি, .html লিখে দিছি, ওরা ওইটাকে খুঁজে পাইছে। ঠিক আছে, আরেকটা ব্যাপার এক্ষেত্রে খেয়াল রাখবা, খেয়াল করো href এ আমি শুধু ডকুমেন্টের নাম লিখছি আর কিছুই লিখতে হয় নাই। সেটা কেন হয়েছে? কারণ হচ্ছে আমার এই বর্তমান যে ডকুমেন্টটা যেটার নাম হয়েছে C1 list element.html এইটা, আর যেটার সাথে আমি কানেকশন করছি C1 text formatting.html, দোনোটা ফাইল কিন্তু একই ফোল্ডারে, দুইটা ফাইল একই ফোল্ডারে। এখন যদি এরকম হয় যে তোমার এক ফাইল এক ফোল্ডারে আর একটা ফাইল হচ্ছে অন্য আরেকটা ফোল্ডারে, সেক্ষেত্রে কিন্তু তুমি এভাবে খালি নামটা লিখে দিলে হবে না, সেক্ষেত্রে একটা কিন্তু আছে। ওকে, সাপোজ আমি এইবার আবার এইরকম একটা লাইনটা আবার কপি করে নিই, এরকম আরেকটা কাজ দেখাই। টেক্সট ফরম্যাটিং এর জন্য আমরা আরেকটা সেম টু সেম লাইন লিখলাম। এইখানে এবার আমি অন্য আরেকটা ফাইলকে অ্যাড করতে চাচ্ছি। সাপোজ তোমাদের এখান থেকে আমি কোনো একটা ফাইলকে সরাই ফেলি, কপি করে নিলাম, অন্য কোনো একটা ফোল্ডারে নিয়ে রেখে দিলাম। ধরো আমার এখানের জি লোকাল ডিস্কে রেখে দিলাম অন্য আরেকটা ফাইলকে, ফাইলের নাম হচ্ছে C1 text formatting, নামটা চেঞ্জ করে দিই, নামটা দিয়ে দিলাম text.html। ঠিক আছে, এখন আমি এই text.html নামক একটা ফাইল আমার কম্পিউটারের জিতে, লোকাল ডিস্ক জিতে সেভ করে আসছি। আর এইটাকে এখন আমি আমাদের এইখানে, মানে আমি এখন যেটাতে আছি কারেন্ট, যেটা আমাদের লিস্ট এলিমেন্টের যেটা, সেইটার সাথে হাইপার লিঙ্কিং করতে চাচ্ছি।
text.html কে আমি ওটার সাথে হাইপার লিঙ্কিং করতে চাচ্ছি, তো লিখলাম টেক্সট লিখলাম, টার্গেট দিলাম, টেক্সট ফরম্যাটিং লেখাটাও লিখলাম, তার মানে আমি ওই text.html এর সাথে এটাকে লিংক আপ করার চেষ্টা করলাম। তো দেখি এটা লিংক আপ হয় কিনা। টেক্সট ফরম্যাটিং বলে আরেকটা লাইন চলে আসার কথা, আরেকটা লাইন চলে আসছে, সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ওরা আমাকে এই ধরনের একটা কথা বললো, ঠিক আছে ছেলেরা, ওরা আমার এই ধরনের একটা কথা বললো। কেন বললো অ্যাটলিস্ট সেটা তোমাদের আইডিয়াতে আসার কথা। আমি ক্লিক করছি, ক্লিক করার পর ওরা আমারে বলতেছে ফাইলটা খুঁজে পাওয়া যায় নাই, ঠিক আছে, কুডন্ট বি অ্যাক্সেস বা খুঁজে পাওয়া যায় নাই। কেন খুঁজে পাওয়া যায় নাই? অ্যাক্সেস করতে ওখানে দিচ্ছে না, সম্পূর্ণ অ্যাড্রেসটা দেওয়া নাই সে কারণে। সম্পূর্ণ অ্যাড্রেসটা দেওয়া নাই। আমি যে ফাইলটা ওর সাথে কানেক্ট করছি সেই ফাইলটা ওরা ওখানে খুঁজে পায় নাই। একই ফাইল ছিল, কপি করে অন্য জায়গায় নিছি, নাম চেঞ্জ হয়ে গেছে, ডেস্টিনেশনও চেঞ্জ হয়ে গেছে। ওরা টেক্সটটা ওই ফাইলটা ওখানে খুঁজে পায় নাই। ওখানে বলতে আমি এইখানে যে জায়গাটার মধ্যে আমাদের HTML ফাইলগুলোকে আমি সেভ করছি সেই জায়গাটার মধ্যে ওরা এটাকে খুঁজে পায় নাই। তো তাইলে কোথায় খুঁজে পাবে? এইটার ডেস্টিনেশনটা কোনটা? এটা যদি আমি এই ফাইলের অ্যাড্রেসটা কপি করে নিয়ে একটু এখানে পেস্ট করি, দেখা যাক কি আসে। এইবার কি খুঁজে পাওয়ার কথা? পাইতেও পারে। এবার আমি পুরো অ্যাড্রেসটা এখানে কপি করলাম, ক্লিক করলাম, এইবার ওরা খুঁজে পাইছে, ঠিক আছে। এইবার ফোল্ডারটার পুরো ডেস্টিনেশন লিখে দেওয়ার পরে, তার মানে তুমি লোকালি যখন কোনো ওয়েব পেজকে হাইপার লিঙ্কিং করতেছো সেই ক্ষেত্রে ডকুমেন্ট গুলো যদি একই ফোল্ডারে সেভ থাকে, যেমন আমার সবগুলো ডকুমেন্ট এক জায়গায় সেভ করা HTML এর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে শুধু ডকুমেন্টের নামটা লিখলে হয়ে যায়, ডেস্টিনেশন লেখার কোনোই দরকার নাই। যখন এক জায়গায় সেভ থাকে সবাই তখন নামটা লিখলে হয়ে যায়। তবে যদি ভিন্ন ফোল্ডারে থাকে সেক্ষেত্রে তোমার পুরো ডেস্টিনেশনটা সহ লিখতে হবে, যেটা আমি এক্ষেত্রে লিখছি। ওকে, এই হচ্ছে আমাদের হাইপার লিঙ্কিং এর কাজ 3টা গেল, এক্সটার্নাল ইন্টারনাল হাইপার লিঙ্কিং এর কাজ গেল। এখন তোমাদেরকে মোটামুটি আজকে এতটুকুতে আমি লিমিটেড রাখতেছি। আমি একটা এই রকম আউটপুট তোমাদেরকে পাঠাবো, এই রকম, যেখানে নেস্টেড লিস্টের কাজ থাকবে, একটা ডেফিনিশন লিস্টও থাকবে, সেখানে হাইপার লিঙ্কিংও থাকবে। তোমরা ওই পুরা ওয়েব পেজটা তৈরি করতে কেমন HTML কোড লিখতে হবে সেই HTML কোডটা আমাকে লিখে পাঠাবা। ওইটার উপরে আমি তোমাদেরকে নাম্বারিং করব 10 নম্বরের উপরে। দেখা যাক কে কেমন নাম্বার পাও, এটা তোমাদের একটা কাজের মতো। আর এইটা যারা যারা সাবমিট করবা আর যে যেমন মার্কস পাবা সেটা পরবর্তীতে তোমরা যখন অন্য পরীক্ষা দিবা সেটার উপরও কিছুটা প্রভাব ফেলবে, ঠিক আছে। তো ওই যে বলো যে নাম্বার কেন কম দিছেন, কেন বেশি দিছেন, কেন কম দিছেন, ওগুলা কিন্তু তোমাদের ক্লাসের পারফরমেন্স, তোমাদের ক্লাসে হোমওয়ার্ক সাবমিট করার ব্যাপারগুলো কিন্তু আমার মাথায় কাজ করে। যখন তোমাদের খাতা আমি কাটতে যাই তখন আমি তো বুঝি যে আমি কার খাতা কাটতেছি। তো এগুলো অনেক সময় পজিটিভ নেগেটিভ কিছু ব্যাপার কাজ করে, যে আমি কাকে নাম্বার বেশি দিচ্ছি, কাকে আমার নাম্বার বেশি দিতে ইচ্ছা করতেছে, কাকে আমার নাম্বার কম দিতে ইচ্ছা করতেছে। কিছু প্রশ্নের নাম্বারিং আমার হাতে থাকে, থিওরি প্রশ্নের ক্ষেত্রে বিশেষ করে। তো সেক্ষেত্রে কিন্তু নাম্বারিং দেওয়ার ক্ষেত্রে একটা পার্সিয়ালিটি চলেই আসে যে কোনো টিচারের মনে, যে হ্যাঁ এই ছেলেটাকে কি নাম্বার দেওয়া যায়, দেওয়া যায়, কারণ সে ক্লাসে মনোযোগী, সে ক্লাসে ডিস্টার্ব করে না, সে ক্লাসে ঠিক মতো অ্যাটেন্ড করে, সে উপস্থিত থাকে, হোমওয়ার্ক জমা দেয়। তো তার ক্ষেত্রে আমার তার খাতায় অটোমেটিক কিছু নাম্বার চলে আসে, কিছু ব্যাপার থাকে। আবার বাকি আবার এমন না যে ক্লাসে না থাকলে তারে আমি একদম ফেল করাই দিই, ব্যাপারটা এরকম না, কিছু না কিছু একটা ব্যাপার চলে আসে, এটা তোমরা নিজেরাই বুঝো, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখবা। তো আমি যেটা বললাম কাজটা করবা, ম্যাম HTML কোডটা সাবমিট করবা। হ্যাঁ বলো, প্রশ্ন শুনি। ম্যাম, এই ICT তে সর্বোচ্চ বেশি পাইছে ওটা কোন সেকশনের? সর্বোচ্চ বেশি মানে পাইছে কে 90? তো জানি না। 90? ম্যাম 90 মনে আমার হয়। মনে হচ্ছে 90 এটা আন্তাজে বসানো হয়েছে, 1 নম্বরে মনে হয়েছে। 2 নম্বরেও যদি ঠিকও হয় তাহলে এটা আমি তোমাদেরকে শুধু এইটার হাইস্ট মার্কটা বলতে পারি যে 30 তে হাইস্ট উঠছে 28। 30 তে তোমরা যেটাতে নাম্বার পাইছো, ধরো 20, 21, 22, 24 পাইছো না, ওইটাতে হাইস্ট নাম্বার হচ্ছে 28। A1 এর একটা মেয়ে পাইছে। আর বাকি MCQ তে হাইস্ট কত সেটা আমি নিজেও জানি না, তোমাদেরকে তো বারবার বলি MCQ নাম্বার আমি জানি না। তোমরা 20 কেউ পাইছো MCQ তে? 20 of 20 মানে একদম ডাইরেক্ট 20 কেউ পাইছো? মনে হয় না, পাইলে তো বলতা। 20 ওই যে ধরো ওইটার মধ্যে 28 পাইছে, MCQ তে 20 পাইছে, উইকলি টেস্ট গুলা তো 20 আপ পাইছে, তার নাম্বারটা ধরো 90 আপ মানে হয়ে গেছে আর কি। এখন সেটা সম্ভবত A1 এর কোনো একটা মেয়ে হবে যদি পায়, বাট আমি আমার নিজের হাতে 90 পেতে দেখি নাই কেউকে। হতেও পারে, নাও হতে পারে, যেই পাক, সমস্যা কি, ওটা তো সমস্যা না। তোমরা ভালো পাইলে হয়েছে, তোমরা নিজেদের নাম্বারে ফোকাস করো।
হাইস্ট কে পাইছে সেটাও দেখবে অবশ্য, সেটাও তোমার মধ্যে একটা ভালো করার ইন্টারেস্ট জাগাবে। তো ছেলেরা আজকে ছেড়ে দিচ্ছি তোমাদেরকে, ভালো থাকিও সবাই। ট্যাগগুলো নিয়ে কোনো প্রবলেম ফেস করলে আমাকে জানাবে। ওই HTML কোডটা যখন হোমওয়ার্কে লিখবে, খাতায় লিখবে, তখনও কোনো প্রবলেম থাকলে আমাকে জানাইও, আমি ওটা সলভ করে দিলে পরে তুমি কোডটা ওভাবে ঠিকঠাক করে নিবা। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো সবাই, বাইটের হইও না, কেয়ারফুলে থাকিও, সাবধানে থাকিও। এসএসটা দিয়ে দিও আমাদের অ্যাটেন্ডেন্সে, ঠিক আছে? গুড লাক। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।